দিন শেষে আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত বড় একটা ভুল হবে তিনি হয়তো এখনো বুঝতে পারেননি, বাট গতকালকের পরে বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে। হয়তো এখন হাই হাই করছেন, আহারে কেন করলাম এত ঝামেলা, যদি এই ঝামেলাগুলো না করতাম তাহলে ডক্টর ইউনূসের মতন একটা ক্যারেক্টার এই মুহূর্তে প্রধান উপদেষ্টা হওয়া। এবার কিন্তু ডক্টর ইউনূস পরিস্থিতিটা বুঝে চীনকে কিছু প্রস্তাব দিয়েছে এবং চীন কিন্তু সেটা মেনেও নিয়েছে, এবং সেই প্রস্তাবটা যদি বাস্তবায়িত হয় বাংলাদেশে একটা কিন্তু দারুণ বিষয় রূপ নেবে। ডক্টর ইউনূসের অনেকগুলো সমস্যা, তার মধ্যে প্রধানতম সমস্যা হিসেবে বাংলাদেশে এখন আবির্ভূত হচ্ছে ডক্টর ইউনূস প্রায় কোনো কিছুকেই বলেন না যে আমি করেছি, আমি করেছি। ডক্টর ইউনূস যেটা বলেন আমরা করেছি, আমাদের অর্জন। এখন এ যুগের কচি কাচাদের দাদা ভাই রূপে নতুন যার নাম বলা হচ্ছে তিনি আমাদের ডিপার্টমেন্টের ছোট ভাই, আইন ডিপার্টমেন্টের ছোট ভাই। তো তার রাজনৈতিক পরিচয় কি, তিনি কি শিবিরের লোক নাকি শুধুই সমন্বয়? তো যদি শিবিরের লোক হয়ে থাকে তিনি বা অন্যান্য যারা যদি হয়ে থাকেন, তাহলে স্পষ্টতই বলতে হবে যে শিবিরের এখানে যে কৌশল, সেই কৌশলটি সাধারণ কৌশল ছিল না, এই কৌশলের মান অনেক ঊর্ধ্বস্তর। প্রিয় দর্শক, নতুন একটি তথ্য, এই তথ্যটি উপস্থাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি ফরহাদ। দর্শক, বাংলাদেশের জামাত ইসলামী এবং জামাতের যতগুলো অঙ্গ সংগঠন রয়েছে প্রত্যেকের জন্যই সুসংবাদ, কেননা তারা যেই কাজটি করেছে সেটার কারণে প্রত্যেকেই এই মুহূর্তে বাহবা পাচ্ছে। এমনকি তারা গোপন একটি পরিকল্পনা করেছে, যেই পরিকল্পনাটি বাস্তবায়ন হয়েছে। দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের জন্য ঠিক কী কী সুসংবাদ রয়েছে সেটি আপনারা একটু পরেই জানতে চলেছেন। এমনকি এরই সাথে সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কথা অবশেষে সত্যি হয়েছে, আর সেটি হচ্ছে আন্দোলনের শুরুতেই তিনি বলেছিলেন যে এই আন্দোলনে ছাত্র শিবির বা শিবিরের কর্মীরা রয়েছে, সেটা অবশ্যই সঠিক হয়েছে। কিন্তু এই বক্তব্যটাকে কেন্দ্র করে এই মুহূর্তে আওয়ামী লীগ তাদের প্রোপাগান্ডা চালু করে রেখেছে, অর্থাৎ তারা যেই কথাটি এখন বলতে চাচ্ছে সেটিও আপনারা একটু পরেই জানবেন। এমনকি দর্শক, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা চীনকে কিছু প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবগুলো চীন গ্রহণ করেছে। এমনকি এই গ্রহণ করার মাধ্যমে বাংলাদেশের মানুষ আরও একটি সুসংবাদ পেতে চলেছে। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, আমি ভিডিও শুরুতেই আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দিন শেষে আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত বড় একটা ভুল হবে তিনি হয়তো এখনো বুঝতে পারেননি, বাট গতকালকের পরে বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে। হয়তো এখন হাই হাই করছেন, আহারে কেন করলাম এত ঝামেলা, যদি এই ঝামেলাগুলো না করতাম তাহলে ডক্টর ইউনূসের মতন একটা ক্যারেক্টার এই মুহূর্তে প্রধান উপদেষ্টা হওয়া। আর তার বিপরীতে বাংলাদেশে এমন কোনো মাইকা লাল ছিল না আন্তর্জাতিক অঙ্গনে যতটা সমাদৃত বা যতটা তিনি পরিবেশটাকে শান্ত করতে পারছেন বা সাহায্য সহযোগিতা আনতে পারছেন সেটা পাওয়ার মতন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সেই 111 সরকার আসছিল, আপনাদের খেয়াল থাকার কথা, -2 ফর্মুলাতে ফখরুল মঈনুদ্দিনের সরকার যখন আওয়ামী লীগ এবং বিএনপির দুই নেত্রীকে কারাগারে রেখেছিল, সেখান থেকে তৎকালীন সময় একটা সরকার গঠনের চেষ্টা চলছিল। আর নাগরিক শক্তি সম্ভবত একটা দল তৈরির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে তখন আহ্বান জানানো হয়েছিল, তিনি সেটা বানাইছিলেন। পরবর্তী সময় বিভিন্ন কারণে সেটা ব্যান হয়ে গেছে বা তিনি বন্ধ করে দিয়েছিলেন। ইভেন রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য তাকে অফারও করা হয়েছিল। রাজনীতিতে আসারও একটা ইঙ্গিত ছিল, মোটামুটি ভারতীয় গিয়েছিলেন, নানান আয়োজন ছিল। সেই থেকে শেখ হাসিনার মনে একটা ভয় ছিল যে ভবিষ্যতে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো এক সময় প্রধানমন্ত্রী পদ চায় বসবেন। এরপর নোবেল থেকে শুরু করে নানান ইস্যুতে ডক্টর ইউনূসকে নানান কটাক্ষ ছিল, পদ্মা সেতু থেকে শুরু করে ফাইনালি তাকে আদালত মানে অনেক চক্কর টক্কর কার একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনা যেটা ভাবছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্র ক্ষমতায় বসবে, নতুন রাজনৈতিক দল করবে, কিন্তু সেই বিষয়টা পানির মতন ক্লিয়ার করে দিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বক্তব্য দিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো পরিকল্পনা নেই ডক্টর মোহাম্মদ ইউনূসের। মানে আমরা অনেকেই বলছিলাম যে একটা রাজনৈতিক দল তিনি গঠন করবেন, কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত রূপরেখা আসছে। হয়তো সাধারণ যারা আছে ছাত্ররা, বৈষম্য বিরোধী, কেউ বলছেন গণতান্ত্রিক ছাত্র শক্তি বা আরও বিভিন্ন নামে সার্জিস বা হাসনাতটা দল করলেও করতে পারে, বিভিন্ন রকম ইশারা ইঙ্গিত তারা দিচ্ছেন। কিন্তু ডক্টর ইউনূস বলে দিয়েছেন যে ভবিষ্যতে কোনো দলের প্রধান হয়ে অথবা রাজনীতিতে নিজে আসবেন না, প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার নাই। আন্তর্জাতিকভাবে প্রশ্ন করা হয়েছিল নির্বাচনে আপনার অংশগ্রহণের পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলছেন, আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল। তো সেই প্রশ্নের রিপ্লাইয়ে তিনি বলছেন যে বাংলাদেশে কবে নির্বাচন হবে এর কোনো সময়সীমা আমার কাছে নেই,
যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে, তারপর নির্বাচনের জন্য একটা তারিখ ঘোষণা করা হবে। তখন পাল্টা প্রশ্ন ছিল যে আপনি কি নির্বাচনে যাবেন বা কোনো রাজনৈতিক দল অথবা সামহাও? তো তিনি সোজাসুজি বলছিলেন যে আমাকে দেখে কি মনে হয়, বেসিক্যালি ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক বয়স হয়েছে, মান সম্মান হয়েছে, আন্তর্জাতিকভাবে তার যে প্রাপ্তি বা অর্জনের জায়গা, তো সেটা একজন প্রধানমন্ত্রী থেকে কম না। আমাদের দেশের প্রধানমন্ত্রী হয় কি দেশের মানুষের কাছেও না, শুধু নিজের দলের মানুষের কাছেই ধরেন মানে একদম এই সেই বক্করচক্কর হয়ে যায় আর কি। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে যে একটা সমাজিত ক্যারেক্টার ফেস, এগুলো কিন্তু খুব সহজে হইতে পারে না। পৃথিবীর কম দেশই আছে, সব দেশে একই কাহিনী। যেমন মোদি ভারতে কি একদম সব দলের কাছে মোদি জনপ্রিয় নও, আবার দেখেন ইমরান খানের মতন একটা ক্যারেক্টার তার দেশের মধ্যে তার সরকার ফালাই দিচ্ছে। তো এগুলো হচ্ছে একটা আলাদা ইস্যু। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে ভয় ছিল, সেই ভয়টা কিন্তু ডক্টর ইউনূস এক মুহূর্তে কাটাই দিল। আওয়ামী লীগের ক্যালকুলেশনটা এখানে একটা বড় রং ছিল, আরো বড় রং ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আবু সাইদের মৃত্যুর পর যে কয়েকটা লাশ পড়ছিল প্রথম 6 জনের। ওই সময় অনেক বলছিলাম যে বিষয়টাকে শেষ করেন, রাজাকার ইস্যুতে ক্লিয়ারেন্স দিয়ে দেন, এটা কিন্তু অনেক বড় দূর চলে যাবে। রেজাল্ট আজকে সামনে। ডক্টর ইউনূসের অনেকগুলো সমস্যা, তার মধ্যে প্রধানতম সমস্যা হিসেবে বাংলাদেশে এখন আবির্ভূত হয়েছে ডক্টর ইউনূস প্রায় কোনো কিছুকেই বলেন না যে আমি করেছি, আমি করে দিয়েছি। ডক্টর ইউনূস যেটা বলেন আমরা করেছি, আমাদের অর্জন, আমি থেকে আমরা, আমাদের। এটা বাংলাদেশের গত দেড় দশকেরও বেশি সময়ে কখনোই এই চিত্র দেখা যায়নি। দেড় দশকের চিত্র ছিল আমি করেছি, আমি দিয়েছি, আমি করে দিয়েছি, আমার আগে আর কেউ করেনি, আমি দেশকে সবচেয়ে ভালোবাসি, আমার চেয়ে বেশি দেশকে কেউ ভালোবাসে না, স্বজন হারানোর বেদনা আমার চেয়ে বেশি আর কেউ বোঝে না, আমাকে দেখে শেখেন, ইত্যাদি ইত্যাদি। সব কিছু আমি এবং আমার। আর ডক্টর ইউনূস সেখানে আমরা এবং আমাদের। সুতরাং এটা এই গত দেড় দশকেরও বেশি সময় ধরে আমি এবং আমার শুনতে শুনতে মানুষ যখন প্রথম এসে এখন শুনতে শুরু করেছেন যে আমরা এবং আমাদের, তখন মানুষের কানে একটু লাগছে এবং এটা ডক্টর ইউনূসের একটা সমস্যা হিসেবে দেখা দিয়েছে। জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কেন এই প্রসঙ্গটা অবতারণা করছি? ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে গেছেন। সেখানে যাওয়ার পরে একটা অভূতপূর্ব অবস্থা তৈরি হয়েছে। সারা পৃথিবীর গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়করা ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, সৌজন্যতা বিনিময় করছেন। ডক্টর ইউনূসের মধ্য দিয়ে বাংলাদেশকে তারা নতুন করে দেখতে চাইছেন। এখানে একটি কথা বলে রাখা দরকার যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, তার পতন ঘটানো হয়েছে, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তিনি নিজে তো মর্মাহত বিরক্ত আছেনই। শেখ হাসিনার যে তোষামতকারী চাটুকার বাহিনী আছে দেশে এবং দেশের বাইরে, মানে প্রবাসীদের মধ্যে কিছু আছে, তো তারা হঠাৎ করে এই ক্ষমতা হারিয়ে এক ধরনের বিকারগ্রস্ত মানুষে পরিণত হয়েছেন। কোনোভাবেই এই শোক ভুলতে পারছেন না। ভুলতে না পারার কারণে প্রথম যেটা শুরু হলো যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, ডক্টর ইউনূসের কোনো বৈধতা নেই। ভালো কথা, ডক্টর ইউনূসের বৈধতা নেই, সেই কারণে ডক্টর ইউনূসকে জাতিসংঘ থেকে আমন্ত্রণ জানানো হয়নি সাধারণ পরিষদের অধিবেশনে। ডক্টর ইউনূস এবার সাধারণ পরিষদের অধিবেশনে যেতে পারবেন না। প্রোপাগান্ডা চলতে থাকলো। জাতিসংঘে সব দেশের পতাকা ওড়ানো হয়েছে, বাংলাদেশের পতাকা ওড়ানো হয়নি, চলতে থাকলো। ডক্টর ইউনূস জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিতে পারবেন না, তাকে ভাষণ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। এই প্রোপাগান্ডা চলতে থাকলো। তো এই প্রোপাগান্ডা চলার মধ্যে ডক্টর ইউনূস যখন জাতিসংঘে গেলেন, নিউ ইয়র্কে গেলেন, তখন দেখা গেল যে জাতিসংঘের মূল আলোচনার বিষয় ডক্টর ইউনূস এবং বাংলাদেশ। সেরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ডক্টর ইউনূস কথা বলতে গিয়ে এই আমি এবং আমাদের প্রসঙ্গটির অবতারণা করেছেন। সেটা নিয়ে আজকের মূল আলোচনা। ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটন ডক্টর ইউনূসের পারিবারিক বন্ধু, এবং এই বন্ধুত্বটা কিভাবে তৈরি হয়েছিল এখানেই একটা ভিডিওতে আপনারা দেখেছেন, সেটা তিনি সেখানে গল্প করেছিলেন। তো সেই জায়গাটিতে অন্যান্য সব আলোচনার পরিপ্রেক্ষিতে একটি জায়গায় এসে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্র জনতার প্রতিনিধি দুইজনকে পরিচয় করিয়ে দিয়েছেন মঞ্চে ডেকে নিয়ে। যদিও সেখানে টুক করে আবার আরেকজন ঢুকে গেছে, সেটা নিয়ে এখন এখানে আলোচনা না করি। সেখানে যেটা বলে ডক্টর ইউনূস যেটা বলেছেন, উপস্থিত দর্শক এবং বিল ক্লিনটনকে যেটা বলেছেন, ক্লিনটন যেটা মুগ্ধ হয়ে শুনেছেন, কথাটা ছিল এরকম যে এই ছাত্র জনতা, এই শিক্ষার্থীদের আপনাদের কাছে সাধারণ শিক্ষার্থী মনে হবে, আলাদা করতে পারবেন না, কিন্তু তাদের কাজ যদি দেখেন, তাদের কথা যদি শোনেন, তাহলে তাদের আপনি ভুলতে পারবেন না। আপনি অন্য রকমের একটা প্রতিভা দেখবেন, মেধা দেখবেন। এবং সেটা বলতে গিয়ে তিনি বলেছেন যে আন্দোলনটি হয়েছে, যে আন্দোলনটি করে শেখ হাসিনা সরকারের পতন ঘটানো গেছে, সেই আন্দোলনটি ছিল অত্যন্ত পরিকল্পিত। কোনো কিছুই বিচ্ছিন্নভাবে ছিল না, কোনো কিছুই অগোছালোভাবে ছিল না। এখন এটাকেই আমাদের চাটুকার বাহিনী এমনভাবে নিয়েছেন যে এই যে দেখেন এখন সত্য কথা বের হয়ে গেছে। কোনটা সত্য কথা? যে এটা খুব পরিকল্পিত আন্দোলন ছিল, এটা কোনো বিচ্ছিন্ন আন্দোলন ছিল না। পরিকল্পিত আন্দোলন কি? এটা পরিকল্পিতভাবে সরকারের পতন ঘটানোর জন্য এই আন্দোলন করেছিল এবং ডক্টর ইউনূসই এটার মূল লোক। ডক্টর ইউনূসই এই আন্দোলনটি পরিচালনা করেছেন। এই যে ডক্টর ইউনূস কথা বলেছেন, এখন সেই কথার ভাব সম্প্রসারণ করছেন শেখ হাসিনার একদল চাটুকার, একদল তোষামতকারী।
এখন এখানে কয়েকটি তথ্য দেই বা কয়েকটি ঘটনা উল্লেখ করি যে এই আন্দোলনটি যে অত্যন্ত পরিকল্পিত ছিল। যেমন এই আন্দোলনের একক কোনো নেতা ছিল না, এই আন্দোলনের সমন্বয়কারী ছিল, কয়েকশো সমন্বয়কারী ছিল। এখন সরকারের জন্য বিপদ হয়ে গেল যে সমন্বয় কাকে ধরলে এই আন্দোলনটি দমানো যাবে। সরকার চেষ্টা করলো সমন্বয়কারীদের ধরতে, 6 জন, এর মধ্যে 2 জন সমন্বয়কারীকে ধরে নিয়ে পিটিয়ে তো আহত করে পূর্বাচলে ফেলে গেল, তার মধ্যে একজন নাহিদ, এখনকার উপদেষ্টা। এরপরে 6 জন, পর্যায়ক্রমে 6 জন উপদেষ্টাকে হারুনকে দিয়ে তুলে নিয়ে যাওয়া হলো, সেখানে তাদের আটকে রাখা হলো, সেখানে তাদের স্বীকারোক্তি আদায় করা হলো, গণমাধ্যমে তাদের মুখ দিয়ে স্বীকারোক্তি প্রকাশ করা হলো, ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটলো। কিন্তু এই যে ধরপাকড় চললো, কোনো সময়ই দেখা গেল যে আন্দোলনটিকে বিভ্রান্ত করা গেল না, আন্দোলনটিকে দমন করা গেল না। তার কারণ হচ্ছে যেহেতু এই আন্দোলনের একক কোনো নেতা ছিল না এবং এই আন্দোলনটি যারা ভেতরে থেকে, নেপথ্যে থেকে পরিচালনা করছিলেন তারাও এই শিক্ষার্থীদের চেয়ে অল্প কিছু বয়সে বড়, তাদের একজন মাহফুজ আলম। ডক্টর ইউনূস এই কথাটাই বলার চেষ্টা করেছেন। এরই মধ্যে দেখা গেল যে ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি, তারা এই সমন্বয়কদের নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাদের কোনো রাজনৈতিক ভূমিকা ছিল না এবং একজন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি প্রকাশ শেষে বলে ফেললেন যে আমার মূল পরিচয় হলো আমি ছাত্র শিবিরের সভাপতি। আমি গোপন রেখে নিজের পরিচয় ছাত্রলীগের মধ্যে মিশে মূলত এই আন্দোলন থেকে শুরু করে পুরো সময়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে সরকার বিরোধী যে শক্তিটি, সেটির অন্যতম সমন্বয়ক হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। এই কথা বলার পরে তো সারা বাংলাদেশে হইচে পড়ে গেল। এই কারণ হলো যিনি এই ছাত্র লীগের ছদ্মাবরণে শিবিরের সভাপতি রূপে দায়িত্ব পালন করেছেন আর সমন্বয় রূপে এই সময়টিতে পরিচিত হয়ে পড়েছেন। তো যখনই এটা তিনি তার পরিচয় দলের হাইকমান্ডের নির্দেশে পরিচয় তিনি একসময় গোপন করেছিলেন, আবার দলের হাইকমান্ডের নির্দেশে তিনি যখন এই পরিচয়টা প্রকাশ করে দিলেন, তখন চারিদিকে হই হই রই রব পড়ে গেল। অনেকে বলার চেষ্টা করলো যে শিবির কাজটা করলো কি? তারা একদিকে কোরআন শরীফ পড়ে, আল্লাহ রাসূলের কথা বলে, আবার পরিচয় গোপন করে, এটা তো এক ধরনের মুনাফিকি, গুনার কাজ। এটা তাদের এক শ্রেণীর বক্তব্য, বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন। অন্যদিকে শিবিরে যারা লোক তারা বলেন যে না, ইসলামে এই ধরনের বিধান আছে, আমার কার্য সাধনের জন্য আমি ছদ্মবেশ ধারণ করতে পারি, তারপর আমি দেশ পরিত্যাগ করতে পারি, আমার কূটনৈতিক যে কোনো কৌশল আমি নিতে পারি, এটা ইসলামে বৈধ। এবং সেই অনুযায়ী শেখ হাসিনাকে হটানোর জন্য যা যা করা দরকার আমরা সেই কাজ করেছি। এর মধ্যে আমি অপরাধ দেখি, অন্যায় দেখি না। এটা শুধু এখন নয়, মানব জাতির ইতিহাসে সারা জীবন এরকম অসংখ্য ঘটনা ছিল। তো এই কথাগুলো বলা হচ্ছে। আর এর মধ্যে দেখা গেল যে আরো অনেক আরেকটু বাড়িয়ে যে তাহলে এই দুজন তো আমরা দেখছি সমন্বয়কদের মধ্যে শিবিরের, তাহলে বাকি যারা আছেন তারাও হয়তো শিবিরের। এই যে দুজন ক্যাবিনেটে নেওয়া হয়েছে উপদেষ্টা রূপে, তারা কি শিবিরের বা প্রধান উপদেষ্টা রূপে, বিশেষ সহকারী রূপে যাকে নেওয়া হয়েছে, যাকে বলা হয় তিনি নাকি মাস্টার মাইন্ড এই টোটাল, মানে যাকে বলা হয় এই অভ্যুত্থানটির। আগে যেমন ৭১-এর মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগকে পরিচালনা করার জন্য একটা নিউক্লিয়াস ছিল, আবার সেই নিউক্লিয়াসের একটা মাস্টার মাইন্ড ছিল সিরাজুল আলম খান দাদা ভাই। তো এখন এ যুগের কোসি কাসাদের দাদা ভাই রূপে নতুন যার নাম বলা হচ্ছে, তিনি আমাদের ডিপার্টমেন্টের ছোট ভাই, আইন ডিপার্টমেন্টের ছোট ভাই। তো তার রাজনৈতিক পরিচয় কি? তিনি কি শিবিরের লোক নাকি শুধুই সমন্বয়? তো যদি শিবিরের লোক হয়ে থাকেন তিনি বা অন্যান্য যারা যদি হয়ে থাকেন, তাহলে স্পষ্টতই বলতে হবে যে শিবিরের এখানে যে কৌশল, সেই কৌশলটি সাধারণ কৌশল ছিল না। এই কৌশলের মান অনেক ঊর্ধ্ব স্তর। এই জন্য আমি এখানে একটা আরবি শব্দ ব্যবহার করেছি, ইয়া শিবিরও, যে হে শিবির ইনকুন্তুম খবিরও। খবির মানে যিনি বুদ্ধিমান, খবির শব্দের অর্থ যার যথেষ্ট বুদ্ধি রয়েছে এবং যিনি কৌশল জানেন। তো কাজেই শিবির যে যাই বলুক না কেন, আমার দৃষ্টিতে যে এই কাজটি মানে ইনকুন্তুম মানে আমি সাক্ষ্য দিচ্ছি যে শিবিরে যারা লোকজন তারা খবির, মানে তারা বুদ্ধিমান, কৌশলী, এবং তারা যে কৌশল করেছে হোয়াট এভার মেবি, অন্য বাকি বিষয়গুলো পরে আলোচনা হবে, বাকি হিসাবপত্রগুলো পরে হবে, কিন্তু আমরা একটি 10 বছরের কন্টিনিউয়াসলি অপশাসন এবং তিনটি অবৈধ নির্বাচনের যন্ত্রণায়, দুর্নীতির যন্ত্রণায়, গুমের যন্ত্রণায়, জুলুম এবং অত্যাচারের যন্ত্রণায় আমরা যখন মাহরুম হয়ে যাচ্ছিলাম, আমরা যখন অনেকে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটাকে লাভজনক মনে করছিলাম, আমরা যখন পালিয়ে যাওয়াটাকে নিজেদের জন্য বৈধ মনে করছিলাম, ঠিক সেই সময়টিতে আমরা মুক্তি পেয়েছি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে। আর সেই গণ অভ্যুত্থান করতে গিয়ে যারা যে কাজ করুক না কেন, আমরা এটা নিয়ে কোনো অবস্থাতেই সমালোচনা করতে আমি ব্যক্তিগতভাবে রাজি নই। যে কোনো মন্দ কাজকে মন্দ কাজ দিয়ে প্রতিহত করতে হয়। আপনার সাথে কেউ তলোয়ার নিয়ে যুদ্ধ করতে আসছে, আপনি তখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফু, এই কথাগুলো ফু দিবেন, কাজ হবে না। কিংবা একজন লোক আপনার কাছে আসছে একটা যাকে বলা হয় কামান নিয়ে, আর আপনি তার সামনে তসবি টিপবেন, হবে না। আপনার প্রতিপক্ষ আপনার সঙ্গে যা কিছু করবে তাকে পরাজিত করতে হলে তার চেয়ে কয়েক গ্রেড উপরে আপনার প্রযুক্তি থাকতে হবে, বুদ্ধি থাকতে হবে, কৌশল থাকতে হবে, শক্তি থাকতে হবে, এবং প্রতিপক্ষকে ভয় দেখানোর জন্য, তার অন্তরে ভয় সৃষ্টি করার জন্য সকল কর্মকাণ্ড করতে হবে। যে কাজগুলো আমরা অনেকেই পারিনি, কিন্তু শিবির হোক, খবির হোক, তারা এই যে ছাত্র আন্দোলনের এই চূড়ান্ত পর্বে
তারা যে কর্মকাণ্ডগুলো করেছেন, যার ফলে শেখ হাসিনার মনে এমন ভয় তৈরি হয়েছে যে তিনি পালাতে বাধ্য হয়েছেন। যার ফলে শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার সেই গোয়েন্দা সংস্থার যারা লোকজন ছিল, তারা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ব্যবসায়ী লীগ, ব্যাংক লীগ, কি লীগ না আছে, হাজার লীগ, সবার মনের মধ্যে এই খবির মানে শিবির রূপী বুদ্ধিমান ছেলেরা যে কৌশল অবলম্বন করেছে, সকলের মধ্যে ভয় সৃষ্টি করে ফেলেছিল। ফলে 5 তারিখের 4-5 দিন আগে অনেকে পালিয়ে গেছেন। ব্যারিস্টার তাপস থেকে শুরু করে অনেক লোক, শামীম ওসমান যে লম্বা লম্বা পা ফেলে কোথায় কিভাবে গেলেন আমরা কেউ টেরই পেলাম না। আমরা অনেকে তাকে দীর্ঘদিন যাবৎ বোরকা স্বামী বলে দুষ্টামি করি যে তিনি বোরকা পরে পালাবেন, কিন্তু অতগুলো একটা শরীর নিয়ে প্রায় 7 ফিট বোরকা পরা এটা সম্ভব না, এবং সেই অবস্থায় বোরকা পড়তে গেলে যে কোনো লোক টের পাবে শামীম ওসমান যাচ্ছে। তো তিনি বুঝতে পেরেছিলেন যে দেশে একটা কিছু হচ্ছে, এবং তারই প্রেক্ষিতে তিনি যথাসময় পালিয়ে গেছেন এই বুদ্ধিমান ছেলেদের কর্মকাণ্ডের জন্য। দর্শক, আগেই বলেছি যে চীন কিন্তু একেবারেই ইউটার্ন, যেই তাদের সাথে আওয়ামী লীগের বাইরে যে রাজনৈতিক শক্তি, তাদের যেই ব্যবধান তৈরি হয়েছিল, এখন কিন্তু খুব দ্রুত বেগে তারা এগিয়ে আসছে, এবং এগিয়ে আসছে শুধু মুখে মুখে না, তারা কার্যকর কিছু পদক্ষেপ নিয়েছে, কিছু প্রতিশ্রুতি দিচ্ছে, এবং বাংলাদেশের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হচ্ছে সাথে সাথে কিন্তু সেটা হজম করছে। খেয়াল করেন, শেখ হাসিনার পতন আন্দোলনের যেই যারা আহত হয়েছে, সেই আহতদের চিকিৎসার জন্য তারা 10 সদস্যের টিম আসছে। টিম এসে তারা বাংলাদেশ মেডিকেলে গেছে। মেডিকেলে যে বলছে যে এখানেই তারা যন্ত্রপাতি সেট আপ করে এখানেই তারা চিকিৎসা শুরু করবে। চিন্তা করেন কতখানি তারা আগ্রহী, এবং তারা মানে সেই ফিজিক্যাল অবস্থাটা দেখেছে যে কিভাবে সেট আপ করা যায় সেইগুলো নিয়ে। তার মানে খুবই অ্যাগ্রেসিভ তারা। তাদের যে গ্যাপটা তৈরি হয়েছে চীনের বিরুদ্ধে, যে বাংলাদেশের মানুষ এবং তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো, তাদের যে মনোভাব, সেই মনোভাবটা কাটানোর জন্য তারা এখন আগ্রাসী তৎপরতা, এবং এটা কিন্তু আসলে চীনের সারা বিশ্বব্যাপী এরকমই তাদের তৎপরতা থাকে। এভাবেই তারা সবাইকে জয় করে বা তাদের ভেতরে ঢুকে পড়ে। এবার কিন্তু ডক্টর ইউনূস পরিস্থিতিটা বুঝে চীনকে কিছু প্রস্তাব দিয়েছে, এবং চীন কিন্তু সেটা মেনেও নিয়েছে, এবং সেই প্রস্তাবটা যদি মানে বাস্তবায়িত হয়, বাংলাদেশে একটা কিন্তু দারুণ বিষয় রূপ নেবে। দর্শক, কি সেটা আমি আপনাদেরকে বলছি, তার আগে আমি একটু খবরটা বলি কি ঘটেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেছে। তখনই ডক্টর ইউনূস সেই প্রস্তাবটি দিয়েছে, এবং সাথে সাথেই সেটা মানে অ্যাকসেপ্ট করেছে। ডক্টর ইউনূসের একটা দারুণ সময় যাচ্ছে, এটা আমি বলবো যে বাংলাদেশের জন্য একটা দারুণ দুর্দান্ত সময়, যে ডক্টর ইউনূসকে ঘিরে বিশ্ব নেতাদের এত আগ্রহ উদ্দীপনা। দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে ডক্টর ইউনূস মানে সবাইকে সময় দেওয়ার মতন ফুরসত পাচ্ছেন না। উনি তো একটা মানুষ, মানে একটার পর একটা সমস্ত মানে গুরুত্বপূর্ণ মানুষ তার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছে। তার মানে বোঝেন যে বাংলাদেশের যে একটা পরিবর্তনের জন্য সারা বিশ্বের কি পরিমাণ আগ্রহ ছিল, এবং সেটা পরিবর্তন হওয়ার পর যেহেতু তার রাজনীতির এখন মঞ্চে প্রধান হিসেবে এসছে ডক্টর ইউনূস, এবং ডক্টর ইউনূস আগে থেকে যেহেতু আন্তর্জাতিক পরিসরে খুবই পরিচিত মানুষ ছিল, সেই কারণে কিন্তু প্রচন্ড বেগে এখন মানুষ আগ্রহী হয়েছে, মানে বিশ্ব নেতারা, এবং তারা আসছেন, বোঝার চেষ্টা করছেন ডক্টর ইউনূস কি করতে চান বাংলাদেশকে, এবং তার সংস্কার প্রস্তাব, তার বক্তব্য, তার চিন্তা ভাবনাটাকে তারা মন্ত্রমুগ্ধের মতো শুনছেন এবং সমর্থন দিচ্ছেন। তার সিম্পটম আপনারা নিশ্চয়ই পেয়েছেন যে $350 কোটি মার্কিন ডলার সহায়তা করবে ইউনূসের সংস্কার প্রস্তাবে বিশ্বব্যাংক। আচ্ছা, আসি এবার চীনের প্রসঙ্গ। এই খবরে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। বুধবার নিউ ইয়র্কে স্থানীয় সময় জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এসব কথা বলেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এবার আসল কথাটা আসি, ডক্টর ইউনূসের আহ্বানে সাড়া দিয়ে চীনা সোলার প্যানেল প্রস্তুতকারকরা বাংলাদেশে কারখানা স্থাপনে আগ্রহী। চীন সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। তাহলে কি চীনা সোলার প্যানেল, বাংলাদেশের মূল সংকট কি এখন জ্বালানি সংকট, সেই সংকট সমাধানে সোলার প্যানেল প্রস্তুতকারকরা যদি বাংলাদেশে কারখানা স্থাপন করে, তাহলে এই কত দ্রুত বেগে বাংলাদেশের এই জ্বালানি ঘাটতি মানে পূরণ হবে, এটা কল্পনা করেছেন? ঠিক সেই প্রস্তাবটি ডক্টর ইউনূস কিন্তু চীনকে দিয়েছে, এবং চীন সেটা অ্যাকসেপ্ট করেছে। গত মাসে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি চীনের সোলার প্যানেল প্রস্তুতকারকদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশের সোলার প্যানেলে চীন না বিনিয়োগ এলে সেটি আমাদের বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে মাইল ফলক হবে বলে তিনি বলেছেন। তো সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনূসকে চীনের জনগণের পুরনো বন্ধু উল্লেখ করেন, এবং তাকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। দেখেন, সেই চীনা রাষ্ট্রদূতকে বলেছে, চীনের রাষ্ট্রদূত সেটা চীনকে বলেছে, এবং পররাষ্ট্রমন্ত্রী যখন চীনের পররাষ্ট্রমন্ত্রী
সাক্ষাৎ করতে এসেছেন, ডক্টর ইউনূস কিন্তু আবার সেই কথাটা পুনর্ব্যক্ত করেছেন এবং সাথে সাথে রেসপন্স করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী। তার মানে এই দেখা সাক্ষাৎগুলো ওই শুধু ফটো সেশন না, এটা কার্যকর পদক্ষেপ এবং প্রতিটা দেখেন খালি হাতে কিন্তু আসছে না। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন জামাত ইসলাম সম্পর্কে আপনাদের ধারণাটা কি, এমনকি জাতীয় নির্বাচনে জামাত ইসলামের ঠিক কত % ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।